বছরটা মনে হচ্ছে 2006 কিংবা 7 হবে। আমরা গেছিলাম কেরালা বেড়াতে। ব্যাঙ্গালোরে কৃষ্ণর মেজো দাদা থাকতেন। ওনাদের খুব সুন্দর একটা বাড়ি, মেজো দাদা বৌদি, ওদের ছেলে মেয়ে। তো সেখানে আমরা 2-3 দিন থাকার পরে চলে গেলাম কোভালাম বেড়াতে। কোভালামে একটা ব্রাইট রিসর্ট বলে একটা হোটেলে ছিলাম। এখনো চোখ বন্ধ করলে আমি সেই হোটেলটা দেখতে পাই। হোটেল থেকে সমুদ্রের আওয়াজ পাওয়া যেত, নারকেল গাছের মাথা দিয়ে দূরে সমুদ্র দেখা যেত। সেখানে পৌঁছে একটু আমাদের সন্ধে হয়ে গেছিল। আর রিসর্টের সামনে ছোট ছোট শ্যাক গুলো বসেছিল খাবারের জন্য, আর নানান ধরনের টুকিটাকি আইটেম নিয়ে। তো সেখানে একে তো ভীষণ খিদেও পেয়েছে, আমরা চটপট ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নেওয়ার পরে নিচে নেমে গিয়ে দেখলাম যে কি খাবার আছে। একটা মিষ্টি দেখতে শাক দেখে খুব ভালো লাগলো। সমুদ্রের ঠিক ধারে মধু বলে একজন লোক সেই শাকটা চালাচ্ছিল। কৃষ্ণ সব সময় নাম জেনে নিত, তাদের নাম কি, তাদের বাড়িতে কে আছে, কিভাবে তাদের দিন চলে। এই প্রশ্নগুলো করতে করতে আমরা ওকে অর্ডার দিয়েছিলাম একটা গ্রিলড মানে স্টিমড প্রন, আর তার সঙ্গে আলু আর বিয়ার। তো আমি ওইভাবে চিংড়ি কোনোদিন আগে খাইনি। বড় বড় গলদা চিংড়ি এলো, অনেকটা মাখন আর লেবুর মধ্যে প্রায় ডুবে থাকা, আর সঙ্গে ছোট্ট ছোট্ট আলু মানে বেবি পটেটো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে হালকা নাড়াচাড়া করে ওরা সার্ভ করেছিল। আর সঙ্গে ছিল বেশ কিছুটা স্যালাড। তো এই চিংড়ির স্বাদটা কিন্তু অসম্ভব ভালো ছিল। কেন বোধহয় ওখানে জ্যান্ত চিংড়ি ধরা হচ্ছে সেটা একটা কারণ, সমুদ্রের হাওয়া, সুন্দর সঙ্গী, সুন্দর পরিবেশ, সবকিছু মিলিয়ে বোধহয় স্বাদটা আরো বেশি ভালো লেগেছিল। তো মাঝে মাঝে যখন আমি বড় গলদা চিংড়ি পাই আর খুব ফ্রেশ থাকে, তখন এই চিংড়ির রেসিপিটাও আমি করি। এই চিংড়িটা রান্না করতে আমাকে কৃষ্ণই শিখিয়ে দিয়েছিল। আর ঘড়ি ধরে রান্না করতে হয়, এই একটা রান্না যেটা একটু বেশি হয়ে গেলেও মুশকিল, একটু কম হয়ে গেলেও চিংড়ি কাঁচা থেকে যাবে। এখন প্রথমে গ্যাসের ওপরে একটা সসপ্যানে বেশ কিছুটা জল নিয়ে, মানে অর্ধেকটা সসপ্যানটা ডুববে, চিংড়িগুলো ডুবতে পারবে সেরকম জল নিতে হবে। জলের ভেতরে রসুন থেঁতো করা, কিছুটা গোলমরিচ আর সি সল্ট থাকলে ভালো, না থাকলে নর্মাল নুন, আর একটুখানি লেবুর রস, এই দিয়ে জলটাকে ফুটতে দিয়ে দিতে হবে। এবার বড় বড় গলদা চিংড়িগুলোকে পিঠের থেকে দড়ি সুতোটা বার করে নিয়ে, কিন্তু বেশি চিড়ে দিলে হবে না, গোটাটাই প্রায় থাকবে, কোনো খোসা ছাড়াতে হবে না, শুধু সুতো বার করার মতো একটু চিড়ে নিলেই চলবে। যখন জল একেবারে টকবক করে ফুটছে, ঠিক সেই সময় চিংড়িগুলো জলের ভেতরে দিয়েই ঢাকা দিয়ে ঘড়ি দেখতে হবে যাতে ঠিক 3 থেকে 4 মিনিট হয়। 3 থেকে, যদি বেশি বড় চিংড়ি হয় তাহলে 4 মিনিট, আর যদি মিডিয়াম সাইজের গলদা হয় মানে যেগুলো 100-150 গ্রাম ওজন এক একটা, তো সেটার জন্য 3 মিনিটই যথেষ্ট। তো ঢাকা দিয়ে ঘড়ি ধরে দেখে টকবক করে ফুটবে, চিংড়ি সেদ্ধ হয়ে যাবে। চিংড়িটাকে তক্ষুনি তুলে নিয়ে একটা গরম থাকবে সেরকম একটা পাত্র, মানে একটু ভারী সেরামিকের বাটি, যেটাতে ঢাকা দেওয়া যায় গেলে ভালো হয়। আর যদি নিচে একটু কলা পাতা পাতা হয় তাহলে দেখতে খুব সুন্দর লাগে। তো চিংড়িটাকে তার উপর রেখে ঢাকা দিয়ে দিতে হবে। আর একটা জিনিস বলে রাখি, চিংড়ি কিন্তু শেষ অবধি রান্না করতে নেই। চিংড়িটা রান্না করে তুলে নেওয়ার পরেও ওর ভেতরে রান্না হতে থাকে। তাই জন্যে যখন মনে হয় যে চিংড়ি রান্না হয়ে যাচ্ছে, আরেকটু বাকি, সেই সময় চিংড়িটা নামাতে হয়। এটা একটা খুব মজাদার টিপ আপনাদের দিয়ে দিলাম। নইলেই চিংড়ি ছিবড়ে হয়ে যাবে, রাবারি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, এইসব এইসব। তো চিংড়িটা হয়ে যাওয়ার পরে একটা বড় বাটির মধ্যে ঢাকা দিয়ে রেখে, একটা আলাদা করে একটা ছোট বাটিতে অনেকটা মাখন, তার সঙ্গে অনেকটা লেবুর রস, একটু গোলমরিচ, সামান্য নুন আর কিছুটা রসুন থেঁতো করে ভালো করে ঘেঁটে নিয়ে ওই চিংড়ির ওপরে ঢেলে দিতে হবে। এটাই হচ্ছে স্টিমড বাটার গার্লিক প্রন। আর সঙ্গে হচ্ছে ছোট ছোট আলু,
যেটাকে আগেই আমরা প্রেসার কুকারে বা সসপ্যানে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে হালকা ব্রাউন করে ভাজতে হবে। মাখন দিলেই ভালো, কারণ এই পুরো খাবারটার মধ্যেই হচ্ছে আসলে মাখনের গন্ধের মজা। কিন্তু যারা আলু খেতে ভালোবাসেন না তারা বাটার রাইসও খেতে পারেন, তবে আলুটা বেশি সুন্দর হয়। ছোট্ট ছোট্ট বেবি পটেটো ওরকম নাড়াচাড়া করে নিতে হবে হালকা ব্রাউন করে। আর সঙ্গে আপনারা টমেটো, শসা, ক্যাপসিকাম, পেঁয়াজের স্যালাড বানাতে পারেন, কিংবা বাঁধাকপি সরু সরু করে কেটে একটা হালকা স্যালাড করা যায়, অল্প ড্রেসিংওয়ালা। কিন্তু এই খাবারটার সঙ্গে খুব স্ট্রং ফ্লেভারের স্যালাড কিন্তু ভালো লাগবে না। মানে থিক মেয়োনিজ কিংবা টমেটো সস এই ধরনের স্যালাড হলে এই হালকা স্বাদটা নষ্ট করে দেবে। এটার সঙ্গে যারা ককটেল বা বিয়ার ভালোবাসেন সেটা তো সবসময় ভালো, না হলে ফ্রেশ লাইম সোডাও খুব খেতে ভালো লাগে। এতদিন পরে অনেক সময় ভাবি, আমি যদি আবার কোভালাম যাই আর তাহলে কি সেই মধুর স্বাদটা দেখতে পাবো? ছোট্ট মিষ্টি স্যার, যেটার ভেতরে একটা মার্মেড আঁকা ছিল, আর সামনেই বসার জায়গা, সেখানেও মোমবাতি জেলে আমাদের খেতে দিয়েছিল। একটা কি সুন্দর সন্ধে আমাদেরকে দিল, এত সুন্দর রান্না করে পরিবেশন করে। আমাদের সেই সন্ধেটা সারা জীবনের জন্যে একটা ভালো স্মৃতি হয়ে থেকে গেল। তো এরকম ভাবতে ভাবতে আমি ভাবলাম যে সত্যি এই স্মৃতিগুলো এত সুন্দর, এত রোমাঞ্চকর, যে শেয়ার না করলে হয়তো অনেকটা লোকসান হয়ে যেত। তাই জন্যই আপনাদের সঙ্গে আমার সেই পুরনো স্মৃতিগুলো, যেগুলো এখনো চোখের সামনে জল করে, এত ভালো লাগা দেয়, সেগুলো একটু শেয়ার করে নিই। আপনারাও জানাবেন কেমন লাগছে শুনতে, ভালো লাগছে কিনা, বা যদি কোনো সাজেশন থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দেবেন। আমি ডেফিনেটলি তার উত্তর দেব। থ্যাংক ইউ।